সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক টক শো দেখার জন্য। আমাদের সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত। আমরা সকলেই ওনাকে একজন বিশ্লেষক হিসেবে জানি, শিক্ষাবিদ হিসেবে জানি। প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও চেয়ারম্যান জানিপক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে কথা বলবার জন্য আপনি সময় দিয়েছেন স্যার, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে আজকে যে দিনটি অতিবাহিত হয়েছে, বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। যেই রাজনৈতিক দলের নেতৃত্বে যারা রয়েছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তারা বিগত সরকারের পতনের পেছনে আন্দোলনের সময় তাদের একটি মুখ্য ভূমিকা ছিল, এবং তাদের মাধ্যমে একটি বিপ্লব গণ অভ্যুত্থান যেভাবেই বলি সংগঠিত হয়েছে। সবকিছু মিলিয়ে এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক আলোচনা সমালোচনা ছিল গত কয়েক মাস যাবত। যে দলটি কিভাবে প্রকাশ করছে, কিভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে, আদৌ হবে কিনা, এরকম বিভিন্ন নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মহলে। তো আজ অবশেষে সেই দলটির আত্মপ্রকাশ হয়েছে। নাহিদ ইসলামকে আহ্বায়ক করে 151 সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি। তো সেই বিষয়টি নিয়ে আজকে স্যারকে আমন্ত্রণ জানানো হয়েছে কথা বলবার জন্য। আমি স্যারের কাছে সরাসরি চলে যাচ্ছি। স্যার, আমার আসলে জানার অনেকগুলো বিষয় আছে, তো অতগুলো বিষয় হয়তো বা সময় স্বল্পতার জন্য জানা যাবে কিনা আমি জানি না। তবে ছোট ছোট আকারে আমি স্যার আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস আমি জানবার চেষ্টা করব। তো স্যার, প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই যে দলটি আজকে আত্মপ্রকাশ ঘটেছে, দলটির যেটিতে তরুণ প্রজন্মের একটি বিশাল জোয়ার এসেছে এই দলের মধ্য দিয়ে বাংলাদেশে। এটি বোধহয় একটু ভিন্ন ধারার হলো যে একটি মোটামুটি তরুণ প্রজন্মকে নিয়েই দলটির একটা আত্মপ্রকাশ ঘটেছে এমন একটি দলের। এর আগেও বাংলাদেশ ইতিহাসে দলের আত্মপ্রকাশ ঘটেছে, 80-র দশকে আমরা দেখেছি, বা পরবর্তীতে বিভিন্ন দল হয়েছে। তো স্যার, এই বিষয় নিয়ে আপনার মূল্যায়ন আমরা শুনতে চাই, এবং এই দলটির ভবিষ্যতের লক্ষ্য, উদ্দেশ্য এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে তারা কতটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে, এই সবকিছু মিলিয়ে একটা আপনার সার্বিক মূল্যায়ন জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ। প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক পার্টি যেটি আজকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো, অনেকে ভেবেছেন যে এটা আরেকটা কিংস পার্টি এক্সপেরিমেন্ট। আমি তাদের সঙ্গে সহমত পোষণ করছি না। আমি বলছি এটা আসলে কিংস পার্টির আরেকটি নতুন সংস্করণ নয়। কিংস পার্টির গঠনের যে চেষ্টাটা ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে ঘটেছিল আপনার 111 সরকারের সময়, তাতে যুক্ত ছিলেন গোলাম সারোয়ার মিলন, আমাদের মানিকগঞ্জের গণমানুষের নেতা, আপনার আবুল হাসান চৌধুরী, তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারে, এবং প্রয়াত রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর পুত্র, যিনি সাবেক স্পিকার ছিলেন, তার প্রপৌত্র। তো এই ধরনের ব্যক্তিবর্গ মূলত তৎকালীন যেই সেনা শাসকরা ছিলেন তাদেরই পৃষ্ঠপোষকতায় এবং উৎসাহে তারা বনানীতে অফিস ভাড়া করেছিলেন, সেখানে নিয়মিত বসা শুরু করেছিলেন, এবং বিভিন্ন জায়গায় কমিটি গঠনের প্রয়াস পেয়েছিলেন। অর্থাৎ প্রত্যক্ষ স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা, তাদের পৃষ্ঠপোষকতায় এই প্রচেষ্টাটি ফলবতী করার একটা চেষ্টা ছিল। কিন্তু বর্তমানে যেই দলটি আত্মপ্রকাশ করলো তার একটা দীর্ঘ পদযাত্রা আছে, প্রায় 2 দশকের। আপনার
তার পটভূমি হিসেবে কাজ করেছে আরো লম্বা সময়। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক যে টিমটা 5 সদস্য বিশিষ্ট এসছিল, সেটি 91 নির্বাচনকে ঘিরে, এবং সেই নির্বাচনে আপনার বেসিক্যালি এটা ছিল এনডিআই টিম, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরই পৃষ্ঠপোষকতায় এই টিমটি ডেপ্লয়েড হয়েছিল। এবং তারা মোটামুটি যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন দানা বাঁধল, আপনার সংসদ অধিবেশনে আপনার তৎকালীন বিরোধী দলের পক্ষ থেকে একটি নিন্দা প্রস্তাব আনয়নের যখন চেষ্টা চলছিল হেব্রন ম্যাসাকারকে ঘিরে, তখন তৎকালীন তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শাসক দলের, তিনি কটাক্ষ করেছিলেন তাদের পেইটি নিয়ে, এবং এই সার্কাস্টিক পজিশন গ্রহণ করায় ট্রেজারি বেঞ্চ আপনার তার প্রতিবাদে অপোজিশন বেঞ্চে যারা ছিলেন তারা জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মিজানুর রহমান চৌধুরী, তারপর জামাতের যারা সদস্য ছিলেন তারা, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তারা সবাই একযোগে ওয়াকআউট করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন। এবং এই যে বেরিয়ে গেলেন, এরপর তারা কিন্তু আর ফিরে যাননি পার্লামেন্টে। অবশ্যই সবাই একযোগে পদত্যাগ করেছিলেন, এবং যে লক্ষ্যে সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। এবং এই অবস্থায় আমরা দেখলাম আপনার বাংলাদেশে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স বা ফেমা গঠিত হলো 95 সনে জুন জুলাইয়ের দিকে। আর গঠিত হলো জানিপব, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, এবং এরও আগে ফাদার টিমের নেতৃত্বে গঠিত হয়েছিল সে 80-র দশকে সিসিএইচআরবি, কোঅর্ডিনেটিং কাউন্সিল ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, বামাসব, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ। এই তিনটি সংগঠনের মধ্যে জানিপব সিদ্ধান্ত নিল আপনার যে তারা এই নির্বাচনটি পর্যবেক্ষণ করবেন না, যেটি ষষ্ঠ সংসদ নির্বাচন, অর্থাৎ 15 ফেব্রুয়ারি নির্বাচন। এবং বাকি দুটি সংগঠন তারা নির্বাচন পর্যবেক্ষণ কার্ড সংগ্রহ করলেন কমিশন থেকে, প্রায় 1000-5। আলটিমেটলি তারা মাঠে গেলেন না। না গিয়ে ফেমার পক্ষ থেকে, যতদূর মনে পড়ে আমার, 19 ফেব্রুয়ারি তারা একটা চিঠি লিখে নির্বাচন কমিশনকে দাবি জানালেন তারা যাতে নির্বাচনের ফলাফল বাতিল করেন। যদিও তারা খুব ভালো করে জানতেন যে নির্বাচনের ফলাফল বাতিলের অধিকার বা ক্ষমতা তৎকালীন নির্বাচন কমিশনের ছিল না। জাস্টিস সাদেক ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এবং এরপরে আমরা দেখলাম আপনার সরকার গঠিত হলো খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করলেন, এবং পার্লামেন্টে সেশন কনভিন করে আপনার তত্ত্বাবধায়ক সরকারি বিল আনয়ন করলেন। বেসিক্যালি ড্রাফট করে দিয়েছিলেন আমার যত মনে পড়ে অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খন্দকার। আর এরপরে আমরা দেখলাম 29 মার্চ তারিখে মার্কিন ফরেন রিলেশনস কমিটির 2জন প্রভাবশালী সদস্য, সেনেটর রিচার্ড লুগার এবং সেনেটর ক্লেভেন পেল, তারা একটা 3 শর্ত বিশিষ্ট টার্মস অফ রেফারেন্স প্রণয়ন করলেন, এবং সেটি পুট ফরওয়ার্ড করলেন টু দিলেন সেক্রেটারি অফ স্টেট অফ আমেরিকা ওয়ারেন ক্রিস্টোফারকে। প্রথম শর্ত ছিল যারা ক্ষমতায় ছেড়ে দেবেন তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন যারা ক্ষমতা আসতে চান। দ্বিতীয় শর্ত ছিল জেনারেল এরশাদ ওয়াজ এ গ্রেট অ্যালাই অফ আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির প্রভিশন ভায়োলেট করে রিস্ক নিয়ে জেনারেল এরশাদ গালফে সৈন্য পাঠিয়েছিলেন। তো সুতরাং তাকে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে,
যারা ক্ষমতা আসতে চান তাদের। তৃতীয় শর্ত ছিল এখন থেকে এই দেশের সাধারণ নির্বাচন সমূহ আপনার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা অবশ্যই ভেটেড এবং সার্টিফাইড হতে হবে। এখন জাতীয় পর্যবেক্ষকদের উদাহরণ হচ্ছে জানিপক, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদাহরণ হচ্ছে এনডিআই মতো প্রতিষ্ঠান। এবং এই শর্ত তিনটি বিশিষ্ট ট্রান্সফার যখন উপরের দিকে গেল, তার উপর ভিত্তি করে বাহিনী দ্য কার্টন যে নেগোসিয়েশনটা হয়েছিল তার উপর আস্থা রেখে বেগম খালেদা জিয়া তিনি একটি পতিত সরকারের প্রধান হিসেবে গর্তে না লুকিয়ে শীত নিদ্রার অবলম্বন না ঘটিয়ে তিনি কিন্তু ট্রায়াম্ফেন্টলি বিজয়ীর বেশে তখন ঢাকা মঞ্চের নগরী আওয়ামী লীগের আপনার জনতার মঞ্চ ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তার নেতৃত্বে গঠিত হয়েছিল। ঢাকার মেয়র হানিফ সাহেব ছিলেন এর অন্যতম পুরোধা। আবার কেয়ারটেকার মঞ্চ যেটি জামাত গঠন করেছিল, জাতীয় মঞ্চ গঠন করেছিল জাহান এরশাদের জাতীয় পার্টি, আর জাতীয়তাবাদী মঞ্চ গঠন করে তাতে আরোহণ করেছিলেন বেগম খালেদা জিয়া বিজয়ের বেশি তার দলবল সহ। এবং এত বড় একটা পরিবর্তন ঘটে গেল সরকারে, কেউ কিন্তু কারো গায়ে টোকা দিলেন না। মানে আমরা এবার যেটা প্রত্যক্ষ করলাম, 3 দিন দেশে কোনো সরকার ছিল না, এবং আপনার যে পরিস্থিতি পরিবেশটা তৈরি হয়েছিল তার সঙ্গে ওই সময়ের পরিবেশ তুলনীয় নয়। এবং এরপরে আমরা যেভাবে ইতিহাসটা দেখলাম তাতে আপনার একই বছর দুটি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে, এটি বিরল ঘটনা। 15ই ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচন এবং 12ই জুনের পার্টিসিপেটিভ সপ্তম সংসদ নির্বাচন। এবং এই নির্বাচন যেটি 15ই ফেব্রুয়ারি সেটি কিন্তু বয়কট করেছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, আর 12ই জুনের নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনেকেই আগুয়ান হলেন। এবং এরপর আমরা দেখলাম যে সেই 80-র দশকে যখন আপনার ওয়াশিংটন ডিসি ভিত্তিক এনডিআই এবং আরআই গঠিত হয়েছিল, প্রথমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই নামে, এবং ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই নামে, সেটি পরবর্তী বছর 2 পরে যে নাম পাল্টে হয়ে গেল আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। আমার সঙ্গে সখ্য ছিল তৌহিদুর আনোয়ার মহোদয়, আমার জ্যেষ্ঠ সহকর্মী, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের তিনি চেয়ার ছিলেন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ডিজির ভূমিকায় ডেপুটেশনে দায়িত্ব পালন করেছেন। তো তিনি আমাকে বললেন, দেখো এখানে একটা ব্যালেন্স তো থাকা দরকার, একা খেলাধুলো করছে ডেমোক্রেটরা, রিপাবলিকানদের তো হাজির করা উচিত। তো আমার কথাটা খুব কনভিন্সিং মনে হলো। আমি ওয়াশিংটন ডিসিতে যখন গেলাম তখন আইআরআই অফিস ভিজিট করলাম, তাদের আমন্ত্রণ জানালাম যে বাংলাদেশে তাদের কাজ করা উচিত, কারণ 90-র গ্লোরিয়াস রেভলিউশনের পরে, অর্থাৎ বার্লিন ওয়াল ভেঙে যাওয়ার পর বলকান অঞ্চল জুড়ে আপনার বাইপার্টিজান বেসে গণতন্ত্র সংহত করার কাজটি করেছিল এনডিআই এবং আইআরআই যৌথভাবে। ওয়াই নট ইন বাংলাদেশ? এবং আমার এই আমন্ত্রণে বিষয়টি তারা মাথায় রেখেছিলেন। পরবর্তীতে 2004-5-এর দিকে যখন আইআরআই সিদ্ধান্ত নিল যে তারা এখানে অফিস খুলে কাজ শুরু করবে, সেই প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করল, বললো যে আপনি যেহেতু আমন্ত্রণ করেছিলেন, সুতরাং চাইনিজ রাইট আমাদের সঙ্গে কোলাবোরেট করেন। আমরা পার্টনারশিপে এন্টার করলাম উইথ আইআরআই, যৌথভাবে বেশ কিছু পর্যবেক্ষণের কাজ করলাম। বিশেষ করে ঢাকা 10-এর যে উপনির্বাচনটি, মেজর মান্নান এবং ফালু সাহেব এই দুজনের
প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল। আপনার মেজর মান্নানকে সমর্থন জুগিয়েছিলেন আওয়ামী লীগ, আর কালু সাহেব তো বিএনপির ক্যান্ডিডেট ছিলেন। এবং সেই নির্বাচনে ব্যাপক কারচুপি ঘটেছিল। একদল লোক মোবাইল ভোটার সেজে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে গিয়ে তারা ভোট দিয়েছেন। প্রতিটি ভোট ১০০ টাকায় বিক্রি হয়েছিল। এই পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করে বিকেলবেলা আমরা আইআরএর যে কান্ট্রি র্যাপ অ্যালেক্স সাটনের উৎসাহে, অনুপ্রেরণায় আমরা ঘোষণা করলাম যে গভীর ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে ঢাকাবাসীকে যে আজকে একটি ফ্রডুলেন্ট ইলেকশন আমাদের অবজার্ভ করতে হবে। এবং ফালু সাহেব আমাকে যেহেতু ব্যক্তিগত সম্পর্ক হার্দ, তিনি ফোন করেছিলেন যে ভাই আমার এনটিভির ক্যামেরা আপনার কাছে পাঠিয়ে দিই, আপনি একটু বক্তব্য রাখেন। আমি বললাম যে ভাই আমাদের তো একটা বটম লাইন আছে, আমরা অসৌজন্যমূলক কাজ করতে পারি না। এনটিভি আপনার প্রতিষ্ঠান, আহ, এবং সেই প্রতিষ্ঠানের কর্ণধার আপনি, হাসু ভাই এবং আপনি দুজন পরিচালনা করেন এটি। তো সেই ভব্যতার বিষয়টি মাথায় রেখে যেটি আমি বলবো যে আগামীকালটা প্রেস কনফারেন্স করবো আমরা, সবাই আসবেন, এনটিভি সেখানে আসবে, কোনো অসুবিধা নেই, এবং আমরা আমাদের বক্তব্য রাখবো। তো যাই হোক, ফালু ভাইয়ের সঙ্গে পরবর্তীতে আমার কাবা ঘরের সামনে দেখা হয়েছিল মক্কা শরীফে। ইজ এ ভেরি নাইস জেন্টলম্যান। আমি তাকে বললাম যে দেখুন আপনি নিশ্চয়ই মন খারাপ করে আছেন, আপনার আহ এই নির্বাচন ফুটো করার মতো কাজ করে দিয়েছিলাম আমরা, উপনির্বাচন মেনে না, প্রশ্নই আসে না। আপনি আপনার জায়গায় আমি হলে আমিও তাই করতাম। আপনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। যদিও আমার তাতে ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বা হওয়ার উপক্রম হয়েছে। যাই হোক, আপনার যেই কৌশলগুলো অ্যালেক্স সাটন আমাদের শেখালেন, সেগুলো অনন্য সাধারণ। এবং তার হাত ধরেই বাংলাদেশে আপনার এই ইউথ বাজ, তারুণ্যের যে শক্তি, সেটি কাজে লাগানোর নানান রকমের কৌশল আমরা শিখলাম। বিভাগওয়ারি ভাবে বিভিন্ন আরবান সেন্টারে তিনি আমাদের নিয়ে যৌথভাবে আপনার ইউথ ফেস্টিভ্যাল আয়োজন করা শুরু করলেন। কক্সবাজার, বরিশাল, ইউ নেম ইট। এবং কিভাবে প্ল্যাকার্ড ধরতে হয়, কিভাবে রাজনীতি বিমুখ আপনার ছাত্রদের কিভাবে রাজনীতি সংশ্লিষ্ট করা যায়, ইন রিয়েল সেন্স অফ দ্য টার্ম, মানে তাদের ট্রেড, তাদের ভবিষ্যৎ স্বার্থ চিন্তাটা তাদের মাথায় ঢোকানো হলো। এবং এটা হচ্ছে জার্মিনেশন, সেই 2005 থেকে যেটা শুরু। এবং গ্র্যাজুয়ালি আমরা তখন জানি যে এখানে অন দ্য গ্রাউন্ড মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি 4টা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তারা তাদের মতো করে এক একটা প্যাকেজ নিয়ে কাজ করছে। এবং যারা ধরুন ছাত্রলীগ বা আপনার যুবলীগ করছেন, কিংবা ছাত্র দল বা যুব দল করছেন, তাদেরকে মায়োপিক একটা দৃষ্টিভঙ্গি আছে। সেই জায়গা থেকে অনেকটা তোতা পাখির মতো আপনার বলি বচন আওড়া। তো এই জায়গাটা থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। এবং আইআরআই এর পাশাপাশি সাইমালটেনিয়াসলি আমরা ইভেন্চুয়ালি দেখলাম ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, তারাও কিন্তু ইউএসএআইডির ফান্ডিং এ কাজ শুরু করলো, একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। আমার সঙ্গে আইআরআই এর মাধ্যমে পরিচয় হলো আপনার জলিল সাহেবের সঙ্গে, প্রয়াত সেক্রেটারি জেনারেল আওয়ামী লীগের, তারপর মান্নান ভূঁইয়া, প্রয়াত সেক্রেটারি জেনারেল বিএনপির, টপ ব্রাস যারা রাজনীতি করছেন তাদের সবার সঙ্গে কলুকুয়াম এবং বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে। এখানে বলে রাখা ভালো যে মানবিক সাহায্য সংস্থা যেটি অসপিসিয়াস হিসেবে কাজ করেছে স্টাডি অ্যান্ড রিসার্চ গ্রুপ গঠনের, এবং স্টাডি অ্যান্ড রিসার্চ গ্রুপেরই অফশুট হচ্ছে কিন্তু ফেমা। আমি এখানে সক্রিয় অবদান রেখেছেন আপনার ডক্টর মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য,
তারপর তার সহধর্মিণী রুকসানা খন্দকার, তিনি মানবিক সাহায্য সংস্থার যতদূর মনে পড়ে ভাইস চেয়ার ছিলেন। আমি ছিলাম নির্বাহী সদস্য। মুর্শিদ রহমান জাদু মিয়ার কনিষ্ঠ পুত্র তরিকুল গনি চ্যাথাম, হি ওয়াজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং বিকল্প ধারার অন্যতম ফাউন্ডার যিনি ফিরোজ এম হাসান, তিনি ছিলেন চেয়ার। এইরকম ভাবে আপনার মিথস্ক্রিয়াগুলো ঘটছিল। তো যাই হোক, আপনার এই প্রক্রিয়ায় আমরা দেখলাম যে একটা পর্যায়ে এনডিআই কান্ট্রিরা, আপনার জিম কোল, তিনি আমার সঙ্গে টানা 11 ঘন্টা একটা বৈঠক করলেন, করে বললেন যে বাংলাদেশে যে সংকটটি, তা থেকে উত্তরণের লক্ষ্যে স্ক্যান্ডিনেভিয়ান একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে স্টাডি সার্কেল, এটি আনয়ন করা দরকার, এবং সেইভাবে এটা হয়েছিল। এর মধ্যে আপনার 2001-এর নির্বাচন আসলো। আমার প্রেডিকশন ছিল যে শাসক দল আওয়ামী লীগ 60টার বেশি সিট পাবে না। এই কথা শুনে আজাদ চৌধুরী, আমার সহকর্মী, জ্যেষ্ঠ সহকর্মী, তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। কেউ কেউ পারলে গায়ে হাত তুলবেন, এরকম অবস্থা। মজা হচ্ছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখলাম আমার সঙ্গে যোগাযোগ করলেন মোনায়েম সরকার, শাহ কিবরিয়া, তার ধানমন্ডি অফিসে দাওয়াত করলেন যে ভাই একটু পর্যালোচনার জন্য আসেন। গেলাম, গিয়ে দেখি প্রয়াত রাষ্ট্রপতি পরবর্তীতে হয়েছিলেন জিল্লুর রহমান, শাহ কিবরিয়া, মোনায়েম সরকার, তারা আছেন আদার সাইড অফ দ্য ফ্রেঞ্চ। আর এই পাশে জিম কোল, ইন্ডিয়ার কান্ট্রি র্যাপ, আমি, জাতিসংঘের যে প্রতিনিধি দলটি এসেছিল নির্বাচন পর্যবেক্ষণের টিম লিডার আমরা ছিলাম, এবং কোইন্সিডেন্টলি সেখানে শাহরিয়ার কবিরও ছিলেন। তো আমাকে শাহ কিবরিয়া বললেন যে ভাই, আমরা বাঘা বাঘা ঝানুর রাজনীতিবিদ, সিজন খেলোয়াড়, আমরা কেউ বুঝতে পারলাম না, আপনি কলিমুল্লাহ কিভাবে বুঝলেন যে 60টার মতো সিট আমরা পাবো, এবং সেটা তো ধন্যন্তরী কোনটি হয়ে গেল। আমি বললাম খুব খোলামেলায় যে ভাই, আমাদের তো মনের দরজা জানলা খোলা, আপনারা তো মায়োপিক, সব দরজা বন্ধ করে ধরে নিয়েছেন 168টা সিট পাবেন, এবং পেয়েছেন এইটা। তো সেই জন্যে আপনাদের আরো দিল মন খুলে চিন্তা ভাবনা করতে হবে। পার্টিজান দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষক আর যাই হোক, বিশ্লেষক হওয়া যাবে না যথার্থ অর্থে। যাই হোক, আপনার এরপরে যেটি আমরা লক্ষ্য করলাম, এনডিআইর হাত ধরে স্টাডি সার্কেল নামটা প্রযুক্ত হলো। আমাদের অ্যালেক্স সাটনের মাধ্যমে এই ইউথ বালজ কাজে লাগানোর চিন্তা, এবং একেবারে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অবিরাম কাজ করে চলল। এই প্রক্রিয়ায় আমরা আবিষ্কার করলাম আব্দুল আলিমকে। আব্দুল আলিম আপনার ইজ এ ভেরি ক্রাফটি স্কিলফুল ম্যান। নির্বাচন কমিশনের কনসালটেন্ট হিসেবে ঢুকে গেলেন। ডক্টর এটিএম শামসুল আমার সাবেক শিক্ষক, প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন, হ্যান্ডপিকড 111 সরকারের সময়। তার কনফিডেন্স এনজয় করা শুরু করলেন ডক্টর আব্দুল আলিম, এবং ডিফ্যাক্টো কমিশনার রোলই প্লে করছিলেন তিনি। সেখান থেকে তাকে পরবর্তী যেই কমিশনটা এসেছিল, তারা তাকে ইজ আউট করে দেয় দুর্নীতি এবং নানান রকম অভিযোগে। এটা নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। সেখানে আপনার একটা ভূমিকায় ছিলেন জেসমিন টুলি, যিনি পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন, এবং সেটি দুদক পর্যন্ত গড়ায়। তারপরে আন্ডার দা আপনার স্লিপ ঢুকে যায়। সেটা এখন পর্যন্ত আমরা জানি না শেষ পর্যন্ত কি দাঁড়ায়। দুদক এমন একটা বাক্স, যেটি আপনার খুব রহস্যময় একটি জায়গা, যন্তর মন্তর ঘরের মতো। একবার কোনো কিছু প্রবেশ করলে সেটা একটা রাজনীতি যদি থাকে একরকম হয় এর ফলাফল, যদি রাজনীতি না থাকে এর ফলাফল হয় আরেক রকম। তো যাই হোক, আমরা পরবর্তীতে আব্দুল আলিমকে পেলাম আমাদের এশিয়া ফাউন্ডেশন, যেটা আমি বলবো অসপিসিস হিসেবে কাজ করেছে বা ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করেছে। সেখানে গঠিত হলো ইলেকশন মনিটরিং ওয়ার্কিং গ্রুপ, ইএমডব্লিউজি।
এবং পরবর্তীতে ইলেকশন বার করবে। একটা পর্যায়ে এখানে এসে চাকুরি নিলেন ডক্টর আব্দুল আলিম, এবং সেই সময় তিনি আগ্রহ প্রকাশ করলেন যে তিনি পিএইচডি করতে চান। তো আমরা তাকে ভর্তির ব্যবস্থা করে দিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং আমি তার এক্সটার্নাল এক্সামিনার ছিলাম। তিনি নির্বাচন বিষয়ে পিএইচডি করলেন, অবস্থানটা পাকাপোক্ত করলেন। তো যাই হোক, আপনার এই নামগুলো বলছি এই কারণে যে সর্বশেষ যে নির্বাচন কমিশন সংস্কার কমিটি গঠিত হলো বা কমিশন, সেখানে তারা মূলত এই ট্রাইব ডক্টর আব্দুল আলিম, জেসমিন টুলি এবং তাদের মাথার তাজ ডক্টর বদিউল আলম মজুমদার, তারাই মূলত নাম ভূমিকায় ছিলেন। এখন ডক্টর বদিউল আলম মজুমদার মহোদয়, তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেছেন, এবং আপনার দেশে ফিরে তিনি এক ধরনের কমরেডারি শুরু করলেন প্রফেসর মুজফফর আহমদ। প্রফেসর মুজফফর আহমদ আমার প্রয়াত পিতার পিএইচডি সুপারভাইজার ছিলেন, সেজন্য আমি তাকে চিনতাম। আর আমার পিতৃপুরা মিলে তৈরি করেছিলেন ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ। আমার চাচা প্রফেসর শফিউল্লাহ ছিলেন ফাউন্ডার ডিরেক্টর। আমার আরেক চাচা প্রফেসর ডক্টর আলিমুল্লাহ, তিনিও সেখানে পরিচালক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তো এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পরিচালক হিসেবে ভূমিকা পালন করেছেন প্রফেসর মুজাফফর আহমদ। মূলত ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে এসে এখানে তিনি হাল ধরেছিলেন স্টিয়ারিং হুইলের। তো তার সাহচর্যে থেকে বদিউল আলম মজুমদার তৈরি করলেন সুশাসনের জন্য নাগরিক। এটা বেসিক্যালি আমেরিকান যে আইএনজিও আছে হাঙ্গার প্রজেক্ট, তার একটা অফশুট। হাঙ্গার প্রজেক্ট এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের বদিউল আলম মজুমদার। তার বাড়ি দক্ষিণ কুমিল্লা, এবং আমার এক দুলাভাই সূত্রে তার সঙ্গে জ্ঞাতি সূত্রে আত্মীয়তাও আছে। আর তার সোশ্যাল ক্যাপিটালটা ছিল এসটি মাম মহোদয়, যিনি আওয়ামী লীগের আমি বলবো সেরা থিঙ্ক ট্যাঙ্ক এবং কুশীলব, তার ভাস্তি যাবে। এবং এই ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনছি এই কারণে যে এর সঙ্গে আর নানান রকমের ঘটনা সম্পর্ক আছে। বদিউল আলম মজুমদার মহোদয় সবাইকে অবাক করে তার স্ত্রীর যে হিস্সা, সেই হক আদায় করতে গিয়ে শ্বশুরবাড়ি দখল করে নিলেন। মানে শাশুড়ি জীবিত, শ্যালক জীবিত, তাদেরকে উচ্ছেদ করে পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়ে। তো ন্যাচারালি তারা গিয়ে পিতৃব্যের দ্বারস্থ হলেন, অর্থাৎ এসটি মাম তখন মোস্ট পাওয়ারফুল মন্ত্রীর মর্যাদায় নিয়োজিত উপদেষ্টা। তো তার ইশারায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বোধহয় ছিলেন। জি, ছিলেন। তো যেহেতু তিনি অল পাওয়ারফুল ম্যান, তো তার ইশারায় প্রশাসনিক হস্তক্ষেপে ব্যাপারটি দাঁড়ালো, একটা মীমাংসা হলো যে নিচতলাটা শাশুড়ি এবং শ্যালক ভোগ দখল করবেন, দোতলায় জামাইবাবু এবং তার স্ত্রী তিনি মোতায়েন থাকবেন মোহাম্মদপুরে। এবং একটা পর্যায়ে আপনার জজবাটা প্রকাশ করবার জন্য আপনার ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করলেন আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার। মার্শা বার্নিকাট, মার্কিন মান্যবর রাষ্ট্রদূতকে তার বাসায় ডিনারে ডাকলেন। আর যার কোথায় শ্যালক প্রবর তিনি চিন্তা করলেন যে এটা তো একটা মহাসুযোগ। তিনি স্থানীয় যিনি সংসদ সদস্য নানক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলেন। নানক সাহেব জানেন যে এসটি মামের ভাতিজা তিনি, তো ন্যাচারালি কলকে দিলেন, এবং স্থানীয় যুবলীগ ছাত্রলীগের ছেলে পেলে তারা মোবিলাইজড হলো। যেই ডিনার শেষ করে বেরোলেন, তখনই মার্শা বার্নিকাটের গাড়ি আক্রান্ত হলো। এটা মানে মারাত্মক রকমের আমি বলবো ডিপ্লোম্যাটিক ইনসিডেন্ট। আফটার অল আমেরিকা সুপার পাওয়ার, তার ফ্ল্যাগ বিয়ারার তিনি অন দ্য গ্রাউন্ড। তাদের ব্যক্তিগত জীবনে শ্যালক প্রবর এবং দুলাভাইয়ের কি ঝামেলা, সেটা পারিবারিক বিষয়ে আর সীমাবদ্ধ থাকলো না।
তো ফলে এই ধরনের ঘটনা আগে আগে ঘটেছিল খন্দকার মোশতাকের আমলে। আপনার সমর যিনি ভারতের হাইকমিশনার ছিলেন, তাকে কিডন্যাপ করার একটা চেষ্টা করেছিলেন কর্নেল তাহেরের ভাই, পরবর্তী উপাচার্য হয়েছিলেন প্রফেসর আনোয়ার হোসেন এন্ড আদার্স, জাসদের পক্ষ থেকে। তো যাই হোক, সেটা আচ্ছা। আরেক প্রসঙ্গ। এখানে যে ব্যাপারটি আমরা দেখলাম, এইটা একদম পার্সোনাল লেভেলে চলে গেল বিষয়টা। আফটার অল মাসরা ফ্রেন্ড অফ ডক্টর মজুমদার, আর ইন এ ওয়ে আপনি মজুমদারকে হাফ আমেরিকান বলতে পারেন। দীর্ঘ 15-16 বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। ফলে ব্যাপার যেটা, তার হাঙ্গার প্রজেক্ট, এই আউটফিটটার কারণে প্রচুর উজ্জীবক তৈরি হয়েছে, ফ্যান তৈরি হয়েছে এবং ক্লাউড তৈরি হয়েছে। তিনি নির্বাচন কমিশন থেকে, ডক্টর এটিএম শামসুল হুদা তার ঘনিষ্ঠ মানুষ ছিলেন, বন্ধু ছিলেন সমসাময়িক, তাকে প্রায় $1,50,000 টাকা দিয়েছিলেন। নির্বাচন কমিশন আগে পরে কখনোই কাউকে এরকম টাকা পয়সা কিন্তু দেয়নি, তাকেই দেওয়া হয়েছিল এবং সেই টাকার কোনো হিসাব নিকাশ নেই। যা হয় এটা শেষ পর্যন্ত দুদক পর্যন্ত গড়িয়েছিল এবং সেখানেও একজন ডিজি, ইন হাউস ডিজি, তিনি সিম্প্যাথেটিক হয়ে সম্মানী মানুষ, তার সম্মান হানি হবে সেটা স্লিভের নিচে নিয়ে গিয়েছিলেন। সেটা ওখানেই ফ্রিজে পড়েছিল। তো যাই হোক, এই ঘটনাটা সূত্রপাত অন্য ডাইমেনশনে নিয়ে গেল বিষয়টাকে। অ্যালেক্স সাটনরা একটা সময়ে তাদের মিশন শেষ করে চলে গেলেন। আপনার নবম সংসদ নির্বাচন, সেটি অনুষ্ঠিত হলো 29শে ডিসেম্বর 2008-এ। তার আগে নানান রকমের ঘটনা ঘটলো। আপনার বাংলাদেশে প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালটিং এর সুযোগ নিয়ে নির্বাচন কমিশনের চোখ এড়িয়ে আইআরআই প্রথম কুইক কাউন্ট বা প্যারালাল ভোট টেবুলেশন কৌশলটি কার্যকর করে। এটার পেছনে লম্বা আরেকটা ইতিহাস আছে। আপনার 80-র দশকের মাঝামাঝি আপনার ফিলিপিন্সে যখন আপনার ফার্ডিনান্ড মার্কোস রেজিম আনপপুলার হয়ে গেছে, অলিগার্কিক ক্যারেক্টার লাভ করেছে, সেই সময় তা মার্কিন স্বার্থ রক্ষা করতে পারছিল না। এই কারণে মার্কিনিরা আবারও দ্বারস্থ হয়েছিল সেই দুই প্রভাবশালী সংসদ, ফরেন রিলেশনস কমিটি মেম্বার সেনেটর রিচার্ড লুগার এবং ক্লেবন পেল, তাদের এন্ট্রাস্ট করা হয়েছিল একটি টার্মস অফ রেফারেন্স তৈরি করে দিতে ফিলিপিন্সে ক্ষমতার পালাবদল কিভাবে ঘটবে 85-86 দিকে। তারা 5 শর্ত বিশিষ্ট একটা টার্মস অফ রেফারেন্স তৈরি করে দিয়েছিলেন। তারপর ভিত্তি করে আমরা দেখলাম কিভাবে সিআইএ, তারপর চার্চ এবং আনফ্রেল, এশিয়ান মুভমেন্ট ফর ফ্রি ইলেকশনস ইন দ্য ফিলিপিন্স, যেটি ফেমার ইকুইভ্যালেন্ট ইন দ্য ফিলিপিন্স, তারা ভূমিকা পালন করলো। একুইনো সাহেব আপনার অ্যাসাসিনেটেড হলেন দেশে ঢুকবার চেষ্টা করে এয়ারপোর্টে। তার স্ত্রী সহধর্মিণী কোরাজন টুকু টেক ওভার করলেন নেতৃত্ব। ভোট হলো। আপনার মার্কোস নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা করলো যে মার্কোস পরাজিত, জয় লাভ করেছেন। আর প্যারালালি ভোট কাউন্ট করে কুইক কাউন্টের মাধ্যমে, এক্সিট পোলের মাধ্যমে আপনার আনফেল ঘোষণা করলো যে না, এটি সঠিক নয়, কোরাজন একুইনো জয়লাভ করেছেন। ক্যাওটিক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। চার্চের নির্দেশে ক্যাথলিক যারা অনুবর্তী, তারা মাটিতে শুয়ে পড়লেন ট্যাঙ্কের সামনে। আর মার্কোস নিয়ন্ত্রিত সেনাবাহিনী তারা ট্যাঙ্ক রোল করলো। এখন মজা হচ্ছে, যিনি ট্যাঙ্ক পরিচালনা করছেন তিনিও ক্যাথলিক এবং যিনি মাটিতে শুয়ে পড়েছেন ট্যাঙ্কের সামনে তিনিও ক্যাথলিক। তো স্বধর্মের লোকদের তো কেউ বিবেচনায় নিতেই হয়। তো ফলে ট্যাঙ্ক আর রোল করলো না এবং পুরো মার্কোস রেজিম ক্রাম্বল করলো। ইমেলদা মার্কোস তার এই শত শত জুতো ফেলে এক কাপড়ে স্বামীর হাত ধরে চলে গেলেন দেশের বাইরে। এবং এই যে বিষয়টা, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হলো। এটির শিরোনাম ডেঞ্জারাস লাইফ, ঘণ্টা 3 সময়ের ছবি। এবং এই ছবিটি বাংলাদেশে প্রথম
প্রত্যক্ষ করেছিলেন জিয়াউল হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তিনি সতর্ক ব্যক্তি ছিলেন। সেই কারণে 87 সনে প্রথমবারের মতো আমাদের সচিবালয়ের যে দেয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন তা ফুটো করে কিছু লোক ঢুকে পড়বার চেষ্টা করেছিলেন। কিন্তু যেহেতু জিয়াউল এরশাদ ওই ছবি দেখেছিলেন, তিনি সতর্ক ছিলেন, এবং সেই জন্য সেই বিপ্লব আর সফল হয়নি। 88 বন্যায় তো আমরা জানি তিনি ব্যাপক কাজ করেছিলেন ক্রাইসিস ম্যানেজার হিসেবে, কিন্তু সেটা শেষ অবধি টেনে নেওয়া যায়নি। একটা 90-র যে গণঅভ্যুত্থান, তো বেসিক্যালি আমি বলবো ইন্ডিয়া স্পন্সর্ড। যেহেতু চুক্তি ভায়োলেট করে, আন্ডারস্ট্যান্ডিং ভায়োলেট করে এরশাদ মার্কিনীদের খুশি করতে চেয়েছিলেন, সেটি ভারতের স্বার্থহানি করেছিল, এবং ন্যাচারালি অর্কেস্ট্রেট হয়েছিল সেইভাবে। মার্কিনরা তখন কিন্তু এগিয়ে আসেনি তাকে রক্ষার জন্য। কিন্তু পরে যেহেতু গ্রেট আলাই বন্ধু, সেটা বলেনি তারা। ওই যে 3 শর্ত, তার মধ্যে দ্বিতীয় শর্ত ছিল এরশাদকে ছেড়ে দিতে হবে, আর সেভাবে এরশাদ কিন্তু বেরিয়ে এসেছিলেন। এটা আমরা জানি কেন কিভাবে হয়েছিল। তো যাই হোক, আপনার 29শে ডিসেম্বরের এই যে নির্বাচন, তারপরে রাজনৈতিক সরকার আসলো, এই যে আসলো, আর কিন্তু নামার নাম নেই। এবং 29 ডিসেম্বরের ওই নির্বাচনের রাতে জিল্লুর আমরা সবাই টেলিভিশন লাইভ প্রোগ্রাম করেছি। বিভিন্ন জায়গা থেকে সেনা নিয়ন্ত্রিত ওই সরকার প্রদর্শন করছিল যে জামাতের লোক, বিএনপির লোক টাকার বস্তা সহ বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, এবং এই যে প্রজেকশন গুলো, সেগুলো ডেফিনেটলি আমাদের ভোটারদের মনে প্রভাব বিস্তার করেছে, তো কোনো সন্দেহ নেই। আর আপনার এই 111 এই সরকারের সময় যেটি রিমার্কেবল ঘটনা, সেটি হচ্ছে আপনার প্রথমে তো যে ইউফোরিয়াটা ছিল যে মানুষ আর রাজনীতি পছন্দ করছে না, এই রাজনীতি করার দিকে ঝুঁকছে দেশ, এরকম। সেই সময় আপনার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি অঘটন ঘটেছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া টিমের মেম্বার, এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সেনা শাখার কমিটি কমান্ডার। এই 3 টুপি মাথায় দিয়ে একটা খেলার আয়োজন করছিলাম, ফুটবল খেলা। এবং আমার বিভাগে তখন আমারই ছাত্র 2য় ব্যাচের, তিনি খেলাধুলার দায়িত্বে নিয়োজিত ছিলেন মোয়াশ্বের মনে। তিনি বর্তমানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। আর ইন্টারন্যাশনাল রিলেশনস, যে ডিপার্টমেন্টে আমি 1 সপ্তাহ পড়েছি, পরে ট্রান্সফার নিয়ে পাবলিক রিলেশন চলে এসেছিলাম, সেই বিভাগের পক্ষ থেকে আপনার যিনি কাউন্টার পার্ট ছিলেন চেয়ার হিসেবে, আমারই ব্যাচমেট প্রফেসর রুকসানা, তিনি। আর খেলাধুলার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ছিলেন তানজিম উদ্দিন আহমেদ, যিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মেম্বার, পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখাশোনা করেন। তো সেই খেলার মধ্য দিয়ে অভাবিতপূর্ব ঘটনা ঘটে। সেনাদের সঙ্গে ছাত্র আপনার রীতিমতো ঝগড়া হাতাহাতি শুরু হয়ে গেল, সেটা ছড়িয়ে পড়লো সারা ক্যাম্পাসে। এবং এই ঘটনার প্রতিক্রিয়ায় আমরা দেখলাম সেই সময়কার মোস্ট পাওয়ারফুল ম্যান কান্ট্রি, ব্রিগেডিয়ার জেনারেল বারী, এবং তার সহযোগী 46 ব্রিগেডের কমান্ডার আপনার ব্রিগেডিয়ার জেনারেল হাকিম আজিজ, তারা এসে ক্যাম্পাসে হাজির হলেন। প্রফেসর ইউসুফ হায়দার তখন অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর, তিনি আমাকে প্রক্টরিয়াল টিমের সিনিয়র সদস্য হিসেবে আমাকে দায়িত্ব দিলেন। জেনারেল বারীর মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে ভূমিকা পালন করা। বারীকে নিয়ে আমার সঙ্গে সেই সময় আমার প্রিয় ছাত্র, বর্তমানে তিনি ওসি মিজান নামে পরিচিত, পুলিশ সার্ভিসে জয়েন করেছেন, মিজান সঙ্গে ছিলেন। তো আমরা জেনারেল বারীর গাড়িতে উঠলাম। একটা পর্যায়ে আপনার মিজান এক ধরনের অল্টারকেশনে গেল জেনারেল বারীর সঙ্গে। তো জেনারেল বারী পরে ক্ষুব্ধ হয়ে তাকে জিজ্ঞেস করেছেন হাউ ওল্ড আর ইউ। যাই হোক, আমরা
ভিসির বা বাংলোর সামনে এসে নামলাম গাড়ি থেকে। একটা শহীদ মিনার মতো আছে, বড় রেন্ট্রি। সেখানটায় দাঁড়িয়ে জেনারেল বারী সিভিল ড্রেসে ছিলেন, তিনি বক্তৃতা দেওয়া শুরু করলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা প্রথমে চিনতে পারেনি। ফর্সা ভদ্রলোক, একেবারে লাল গাল, এরকম আকর্ষণীয়, দৈহিক সুষ্ঠুর অধিকারী ছিলেন তিনি। সাংবাদিকদেরকে কেউ তাকে চিনে ফেলল, যে এই তো সেই বাড়ি যে অপারেশন ক্লিন হার্টের দায়িত্বে ছিল, সে এখানে কি করে। আচ্ছা। অন্য হচ্ছে যে আমরা তো আসলে বড় ক্যাম্পাস, তো ভেবেছে অনেকে যে বোধহয় সায়েন্স ফ্যাকাল্টি কোনো টিচার হবে। তো পরে যা হয়, হামলে পড়লো সবাই। তিনিও জীবন রক্ষার্থে ওখান থেকে নেমে একটা দৌড়, সালাউদ্দিনের মতো দৌড় দিলেন। আর আপনার একজন ডিজিএফআই এর ফিল্ড অফিসার, তার উপর সবাই হামলে পড়লেন। তিনি একটা মোটরসাইকেলে চড়ে পেছনের সিটে চড়ে চলে গেলেন। আমরা ওসি মিজান, আমি ঘুরে চলে আসলাম মেডিকেল সেন্টার এখানে। সেখানে ইউসুফ হায়দার স্যার আসলেন, এসে আবার একটা দায়িত্ব দিলেন যে আর্লি মর্নিং সেনাদের অফিস তো শুরু হয়ে যায় 7টার দিকে, আপনি এখন ফার্স্ট আওয়ারে চলে যাবেন, গিয়ে 14 তলা ভবন, যেটি টিজিএফআই সদর দপ্তর, সেখানে গিয়ে আপনি অন বিহাফ অফ ঢাকা ইউনিভার্সিটি আপনি বৈঠক করবেন কিভাবে এই ক্রাইসিস রিজলভ করা যায়। তো আমাকে 3টি দায়িত্ব দিয়ে দিলেন। একটি হচ্ছে এই পুরো ঘটনার জন্য মাপ চাইতে হবে সরকারকে। দ্বিতীয়ত, যারা আহত হয়েছেন তাদের সিএমএইচ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, আপনার যে সেনা ক্যাম্প আছে আমাদের জিমনেশিয়ামে, সেটি 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তা আমি নেগোসিয়েশন শুরু করলাম সরাসরি মঈনুদ্দিনের সঙ্গে, এবং আমি বোঝালাম যে দেখেন, এটা পার্সোনালি নেওয়ার কোনো বিষয় না। সরকার প্রধান কিন্তু আপনি না, সরকার প্রধান যে ডক্টর আমাদের ফখরুদ্দিন সাহেব। এবং যদি তার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়, তাহলে এক ধরনের ম্যানেজেবল সিচুয়েশন তৈরি হবে। মাফ চাওয়া তো ডিফিকাল্ট রাষ্ট্রীয় আনুষ্ঠানিক ভাবে। এটার একমাত্র উদাহরণ আমরা এই জাস্টিস সাত্তারের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, যে আমার সরকার দুর্নীতিবাজ, অনেকটা আন্ডার ডিউরেস তিনি মিয়াল এরশাদের দ্বারা চাপে পড়ে এমন ভাষণ হয়তো দিয়েছিলেন, কিন্তু সেই কাজ তো করা যাবে না বারবার। তো তারা রাজি হলেন যে আমাদের ডক্টর ফখরুদ্দিনকে রাজি করাবেন দুঃখ প্রকাশ করতে, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে সেটা বলবেন, বলেছিলেন। দ্বিতীয় শর্ত, যে ওপেন কল দেয়া হবে, যে কেউ যদি সিভিল ট্রিটমেন্ট পেতে চায় আসতে পারে। মজা হচ্ছে, এই ক্যান্টনমেন্টে এতটা ভেতরে গহীনে গিয়ে ট্রিটমেন্ট কেউ নিতে আগ্রহ প্রকাশ করলেন না। তৃতীয় শর্ত যেটি ছিল 24 ঘন্টা আমাদের সেনা ক্যাম্প প্রত্যাহার। তো ওরা বলেন আমরা এখানে একটু ইমপ্রেস আপন করার চেষ্টা করবো, 24 ঘন্টা 18 ঘন্টার মধ্যে আমরা তুলে দেবো। তা করা হয়েছিল। তো যাই হোক, এরপরে নতুন করে আমাদের যে দুটা, ঢাকা টিচার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক, পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটির, হারুনুর রশিদ, তিনি আবার নতুন একটা প্রস্তাব দিয়ে দিলেন যে ডক্টর কলিমুল্লাহ, ইউ আর ভেরি গুড নেগোসিয়েটর, আপনি কাজ করেন, ওনাদেরকে বলেন যে জরুরি অবস্থা অবিলম্বে প্রত্যাহার করতে, এটা চতুর্থ শর্ত। আমি তো জানি যে এই বাতাবরণের উপর ভিত্তি করে তারা দেশ শাসন করছেন, এটাতে তারা রাজি হবেন না, ন্যাচারালি হলেন না। আলোচনা ভেঙে গেল, আমি চলে গেলাম সিলেটের দিকে। একটা আগে নির্ধারিত পরীক্ষার কাজ ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যখন ওখানে পৌঁছলাম, কাজ করছি, তখন আমার ছাত্র, তখন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, সাইফুদ্দিন, তিনি আমাকে খবর দিলেন যে স্যার, এখানে তো পরিস্থিতি একটু থমথমে, কারণ ওদের কাছে খবর এসছে রাজশাহীতে গুলি হয়েছে, একজন রিকশাওয়ালা মারা গেছেন। তো সেই খবরটি শুনে আমি চিন্তা করলাম দ্রুত কাজ শেষ করে মাজারে চলে গেলাম, ওখান থেকে সোজা এয়ারপোর্টে ওঠার পরে, মানে এরোপ্লেনে ওঠার পরে চাঁদ বাড়ি ফোন কল পেলাম। উনি বললেন যে আপনি যখন ঢাকায় আপনারা নামবেন তখন কারফিউ জারি অবস্থায় পাবেন, তো আমি আপনাদের অ্যালার্ট করে দিলাম। আমি এবার যাত্রীদের সচেতন করলাম এবং একটা হাইড আউটে চলে গেলাম।
পরে আমি দেখলাম যে 46 ব্রিগেডের যিনি প্রধান ব্রিগেড কমান্ডার, তিনি জেনারেল হাকিম আজিজ আমাকে খুঁজে বের করলেন, করে ইন্টারভিউর জন্য ডাকলেন, মানে এই যে ঘটনাটা কিভাবে কি ঘটলো। তো যাই হোক, এই যে সময়টায় আমরা যখন কাজ করছিলাম আইআরআই এর সঙ্গে, তখন আমার যিনি কাউন্টার পার্ট আইআরআই এর চেয়ার সেন্টার জন ম্যাককেইন, তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি পদে নির্বাচন করেছেন রিপাবলিকান ক্যান্ডিডেট হিসেবে এবং পরাজিত হয়েছিলেন ওয়ার ভেটারান ভিয়েতনাম যুদ্ধে। তাকে আমি রিকোয়েস্ট করে 48 ঘন্টার জন্য ঢাকায় নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম যে 3 জন ব্যক্তির সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে হবে 48 আওয়ার্স। ডক্টর ফখরুদ্দিন, সরকার প্রধান, প্রধান উপদেষ্টা, জেনারেল মঈনুদ্দিন, সেনাপ্রধান, এবং ডক্টর এটিএম শামসুল হুদা, যিনি প্রধান নির্বাচন কমিশনার। এবং অ্যাকর্ডিংলি তিনি 3 জনের সঙ্গে বৈঠক করে যে বিষয়টি জানান দিলেন যে জরুরি অবস্থা জারি রেখে নির্বাচন হবে না, নির্বাচন আয়োজনের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে। এবং এইভাবেই কিন্তু আপনার নির্বাচনটি কার্যকর করা গিয়েছিল। কারণ আমাদের ডক্টর হোসেন জিল্লুর রহমান তখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়। দেশব্যাপী আয়োজন চলেছে যে যারা বিগত নির্বাচনগুলোতে জয়লাভ করেছেন বিভিন্ন টিয়ারে এবং যারা রানার্স আপ হয়েছেন তাদের সবাইকে নিয়ে সম্মেলন বিভাগ করে করে শেষ সম্মেলনটা ঢাকা বিভাগের অনুষ্ঠিত হয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। সেখানে ডক্টর হোসেন জিল্লুর রহমান নিজে উপস্থিত ছিলেন এবং চিন্তাটা ছিল যে এই যে ছবিযুক্ত ভোটার তালিকা হচ্ছে, তারপরে আপনার রোড ম্যাপ, সেই অনুসারে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করে লম্বা সময় পাওয়া যাবে এবং আপনার তারপরে হয়তো সাধারণ নির্বাচন আয়োজন করতে হতে পারে। কিন্তু আপনার শেষ অবধি এটা আর ধোপে টেকেনি। ওই চিন্তা বাদ দিয়ে আপনার সাধারণ নির্বাচনী আয়োজন করতে হয়েছিল। সেনেটর জন ম্যাককেইনের দ্বারা উৎসাহিত হয়ে আমাদের ডক্টর এটিএম শামসুল হুদা গো ধরে বসলেন যে প্রথমত জরুরি অবস্থা রেখে আমি নির্বাচন করতে পারবো না, প্রত্যাহার করতে হবে অনতিবিলম্বে। দ্বিতীয়ত, কোনো অবস্থায় নবম সংসদ নির্বাচন 30শে ডিসেম্বরের পরে করা যাবে না, করলে আমরা পদত্যাগ করবো অবশ্যই। এবং সেই কারণেই শেষ অব্দি 29শে ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। জিয়া সাখাওয়াত তখন ইলেকশন কমিশনার ছিলেন, সোহেল হোসেন ছিলেন। জিয়া সাখাওয়াত তার এই বছর পাঁচেকের যে অভিজ্ঞতা নির্বাচন করে তারপর একটি মেমোয়ার লিখেছেন। সেখানে আমি যে বর্ণনাগুলো দিচ্ছিলাম আমার নাম মেনশন করে বেশ কয়েক জায়গায় উল্লেখ আছে। তো যাই হোক, আপনার এরপরে রাজনৈতিক সরকারের সময় অর্থাৎ 22 জানুয়ারি যুদ্ধ মনে করে আমার আপনার নির্বাচন বা ইলেকশন এগুলো হচ্ছিল। আমি সেখানে কোয়ালিটি অফ ইলেকশন, মানে 29 ডিসেম্বর যা ছিল তার একেবারে উল্টোটা, এটা নিয়ে অ্যাংলি রিয়াকশন প্রদান করেছিলেন জিয়া সাখাওয়াত আপনার এই আমিন বাজারে একটি কেন্দ্রের সামনে দাঁড়িয়ে। তো যাই হোক, আপনার গ্র্যাজুয়ালি শেখ হাসিনা কনসলিডেট করলেন এবং 14 যে নির্বাচন সেটির আয়োজন হলো, 18 নির্বাচন আয়োজন হলো এবং 24 সে যে 7 জানুয়ারি নির্বাচন। এই পুরো সময়টায় আপনার দেখলাম যে বাইডেন প্রশাসন ক্রমে ক্রমে লাল কার্ড দেখানো শুরু করলো। এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট সরব ছিলাম এবং আপনার এক পর্যায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন পূর্ব অবস্থা নিয়ে বিশ্লেষণ করার কারণে টেবিল টক ইউকেতে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাইবার আদালত চট্টগ্রামে মামলা দায়ের করা হলো। আপনার আমি 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি আপনার মনির হক চৌধুরী, যিনি বর্ষিয়ান বিএনপি নেতা। তিনি সমর্থন সূচক ঠিক 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 এই 3টি শব্দ উচ্চারণ করেছিলেন আমার বক্তব্যের প্রেক্ষিতে। এই কারণে। আর তৃতীয়ত, যিনি অ্যাঙ্কর ছিলেন হাসিনা আক্তার, 3 নম্বর আসামি, লন্ডনে বসবাস করে। দীর্ঘ 1.5-2 বছর সেই মামলা চলেছে এবং যেহেতু
আনসিজন টক শো স্পিকার, সেই কারণে শেষ অব্দি মামলায় জিতে গিয়েছিল, আর হেরে গেলে 7 বছরের কারাদণ্ড পেতে হতো। যাই হোক, লাকি। তবে অসংখ্যবার চট্টগ্রামের এই সাইবার আদালত আঙ্গিনায় আমাদেরকে হাজিরা দিতে হয়েছে, এবং আপনার এই যে টেনশন এবং আপনার যে হয়রানি, তা মধ্য দিয়ে যেতে হয়েছে। তো যাই হোক, আপনার হুট করে কিন্তু এই 5 অগস্টের যে বিপ্লব, সেটি সংগঠিত হয়নি। এর পেছনে আমাদের শ্যাম চাচাদের লম্বা প্রস্তুতি এবং বীজ বপনের কাজটি, যেটি শুরুটা আমাদের দিয়ে শুরু। পরবর্তীতে এখানে অবশ্য আরো অনুঘটক, আপনার সেই ডক্টর বদিউল আলম মজুমদার থেকে শুরু করে আরো অনেকেই যুক্ত হয়ে গিয়েছিলেন। আমার বন্ধু বিজু, যার ভালো নাম ডক্টর আলী রিয়াজ, তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। মার্কিন বল্লভকে আপনার বাসেরা মাইলাম, জন, যিনি একসময় এখানে পোস্টে ছিলেন এমবেসিতে, তারা সবাই সক্রিয় ছিলেন। এবং আপনার রিচার্ড নেফিউ, যিনি গ্লোবাল কোঅর্ডিনেটর অ্যান্টি করাপশন ড্রাইভ, তিনি ঢাকায় এসে হাজির হয়েছিলেন। তার যে সেমিনাল গ্রন্থ আর্ট অফ স্যাংশনস, এটির রেফারেন্স দিয়ে আমরা অনেক শো করেছি। এবং এখানে মার্শা যে আক্রান্ত হয়েছিলেন, তিনি একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টে। তারপরে তার সহকর্মী ডোনাল্ড লু, তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ঢাকায় এসছেন বেশ কয়েকবার। আপনার ভিক্টোরিয়া নুল্যান্ড, তারপর আফরিন প্রমুখ। এবং এদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আমাদের বর্তমান উপদেষ্টাদের অনেকেই, আদিলুর রহমান খান, আসিফ নজরুল, তারপরে সংস্কার কমিশনের নারী বিষয়ক প্রধান, আমাদের আমার ব্যক্তিগত ভাবে খাওয়া সম্পর্কে শহীন হক, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিনী, প্রমুখ অনেকেই গিয়েছেন। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে এই বিপ্লব যে ডে, সেটি 6 তারিখের জায়গায় 5 তারিখে এগিয়ে নিয়ে আসা। আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যরা যখন অস্বীকার করলেন তারা গুলি ছুটতে অপারগ নিরস্ত্র জনগণের, তখনই কিন্তু ফেট ওয়াজ সিলড। এবং আপনার শেখ হাসিনা, সবচেয়ে বড় দুর্ভাগ্য যে করোনা এই মহামারী, এটি তাকে জনবিচ্ছিন্ন করে ফেলেছিল। একমাত্র তার পিয়ন জাহাঙ্গীর এবং ভৃত্য মান্নান ছাড়া আর কারো কিন্তু অবাধ অ্যাক্সেস ছিল না। আর তারা তো ব্যস্ত ছিলেন আখের বোঝাতে। তার নিজের ভাষায় জাহাঙ্গীর 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আসলে আপনার 600 বেশি কোটি টাকা ইনভেস্ট করেছিলেন। মান্নান 100 কোটি টাকার মালিক বনে গিয়েছিলেন। তো এই যে অ্যাক্সেস, গম্যতা, এটাকে কাজে লাগিয়ে এটাকে ক্যাপিটালে রূপান্তরিত করে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রকৃষ্ট আপনার উদাহরণ হচ্ছে এই দুইজন। বাকিদের কথা তো নাই বললাম। তো এই পুরো সিকিউরিটি এস্টাবলিশমেন্ট যেটি, সেখানে উইদিন আওয়ামী লীগ গ্যাং অফ 4 তারা কাজ করেছেন। আপনার মোহাম্মদ আরাফাত, রাশেক রহমান, বিপ্লব বড়ুয়া, আপনার ডক্টর সেলিম মাহমুদ, এরা ফ্রম উইদিন আপনার একটা ব্যুহ তৈরি করে ফেলেছিলেন। রীতিমতো সাম্যী, যিনি পররাষ্ট্র বিষয়টা দেখবার কথা আওয়ামী লীগের পক্ষ থেকে, তার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন ডক্টর সেলিম মাহমুদ, কিভাবে ইমপ্রেস আপন করবেন এবং মার্কিনদের সঙ্গে শোল্ডার আপ করবেন। যাই হোক, খেয়াল করে দেখেন এরা সবাই কিন্তু পগার পার হয়ে গেছেন, তাদের গায়ে আঁচড় লাগেনি। এবং বাইরে থেকে কেউ কেউ শো করা শুরু করেছেন, টক শো, মানে ডিফেন্ড করা নিজেদের অবস্থানটাকে।
সেরকম। আর আপনার পুরো যে টপসি টার্ভি সিচুয়েশনটা, এটা আপনার কাইন্ড অফ ফলো, এবং আমাদের ট্রাম্প মহোদয় জয়লাভ করার পরে যে 29+21 $50 মিলিয়ন ইউএসএআইডি যে খরচ করেছে, এর রেসিপিয়েন্ট কারা, এবং নানান রকমের স্পেকুলেশন আছে, এবং কন্ডুইট, আইআরআই, এনডিআই, আপনার টিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যেটার বেতনভোগ কর্মকর্তা আমাদের ডক্টর আব্দুল আলী, তিনি পিকড হলেন বাই ডক্টর বদুলাল মজুমদার as a powerful member of the Reform Commission. একই সঙ্গে যেহেতু তাকে প্রোটেক্টর হিসেবে ভূমিকা পালন করেছেন তার জেসমিন টুলি, তাকেও ইনকর্পোরেট করা হলো, কোঅপ্ট করা হলো, এবং তার ছাত্রলীগের সঙ্গে ইনভলভমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ামে হইচই হয়েছিল, সেটাকে ডিসরেগার্ড করে। এবং এখানে যে ড্যামেজটা সুপারিশ করার মাধ্যমে এনশিওর করার চেষ্টা করেছেন তারা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল নর্ম, যেটি একজন পর্যবেক্ষক তিনি হপ ইন হপ আউট অবস্থায় থাকবেন, অর্থাৎ এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যাবেন, ভ্রাম্যমান ভিত্তিতে পুরো আসনটা পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন, সেটাকে সীমায়িত করে দিয়েছেন, ডোয়ার্ফে রূপান্তরিত করেছেন, বামন মানুষে পরিণত করেছেন তাদের সুপারিশের মধ্য দিয়ে, যে জাতীয় পর্যায়ে যারা পর্যবেক্ষণ করবেন এই দেশের নাগরিক, তাদেরকে অত্যাবশ্যকভাবে স্টেশনারি বেসিসে কাজ করতে হবে, অর্থাৎ স্থানিক যেখানে আছেন সেখানে থিত হয়ে থাকবেন, ওই কেন্দ্রের বাইরে তিনি যাওয়া আসা করবেন না। এবং এইভাবে যদি ডেপ্লয় করেন, ধরুন লক্ষ লক্ষ আপনার বুথ আছে, সবাই সব জায়গায় যদি এভাবে লোক ডেপ্লয় করা হয়, তাহলে যে অ্যামাউন্ট অফ মানি খরচ হবে এবং যেটা রিসিভ করা যাবে, যারা এই মৌসুমী ব্যবসাটা করেন নির্বাচন পর্যবেক্ষণ, তাদের তো সোনায় সোহাগা। আর সেই ব্যবসার বেনিফিশিয়ারি হচ্ছেন ডক্টর আলিম, আমাদের ডক্টর বদিউল মজুমদার। এই যে তিনটি নির্বাচন আমরা দেখলাম, 14, 18, 24, প্রতিটা নির্বাচনেই কিন্তু এনজিও ব্যুরো মাধ্যমে হোক, ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স দিয়ে হোক, আপনার ডক্টর বদিউল মজুমদারের আপনার প্রকল্প পরিপুষ্ট হয়েছে, এবং দে আর বেনিফিশিয়ারি অফ দ্য হোল সিস্টেম। লিপ সার্ভিস যা কিছু দেওয়ার দিয়েছেন, জনমনে এক ধরনের অভিঘাত তৈরি হয়েছে, কিন্তু আলটিমেটলি জনস্বার্থে কতটুকু এই মার্কিন অর্থ কাজে লেগেছে, সেই প্রশ্নটাই কিন্তু আমাদের এলন মাস্কের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের ডোনাল্ড ট্রাম্প তুলে ধরেছে। তাদের চিন্তাটা হচ্ছে যে ডাউনসাইজ করতে হবে সরকারকে, সরকারি খরচ কমিয়ে নিয়ে আসতে হবে, এবং সেই চিন্তা থেকে তারা ইউএসএআইডি রীতিমতো বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। আর সেটি অ্যাপারেন্টলি মনে হবে বাংলাদেশের জনগণের ক্ষতি হলো, আলটিমেটলি আমি মনে করি স্বনির্ভর বাংলাদেশ গড়বার ক্ষেত্রে এটি মাইল ফলক হিসেবে এই সিদ্ধান্তটি ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা মানে একটি বিষয় থেকে অনেকগুলো বিষয় আসলে লিঙ্কড ছিল, যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন, এগুলো একটা দীর্ঘ ইতিহাস বলা যায়, যেখানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি একটা ক্রনোলজিক্যাল স্টেপ যা যা ছিল সবগুলো আপনি তুলে ধরেছেন। তার মানে হচ্ছে আমি যদি পুরো বিষয়টাকে সাম আপ করি, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের কাছে যে আজকে যে দল গঠনের প্রক্রিয়া, জাতীয় নাগরিক কমিটি এবং হচ্ছে সরকার পতনের আন্দোলন, পরবর্তীতে আজকের দল গঠন, বা এই পুরো প্রক্রিয়াগুলো আসলে একটি আরেকটির সাথে লিঙ্কড ছিল। আপনার আলোচনার সাম আপ থেকে বোঝা যায় যে কিছুটা। মানে 2 স্যার আমি দশকের এখন যে অভিজ্ঞতা তার ফল। জি স্যার। তো স্যার আমি খুব ছোট করে আর দু একটি বিষয় জানতে চাইবো, যেহেতু একটি বিষয় আমরা বেশ একটু সময় আমরা অতিবাহিত করলাম। সেটি হচ্ছে স্যার, আপনি দেখেছেন আজকে আমি দুজনের স্পিচ নিয়ে কথা বলবো, জনাব হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে নাহিদ ইসলাম, দুজন। ওনাদের দুজনের বক্তব্যের দুটো ভাইবস ছিল।
হাসনাত আব্দুল্লাহ বলেছেন একটি বিষয়, সেটি হচ্ছে যে গণভবনে কে যাবে সেই বিষয়টি এখন থেকে জনগণ নির্ধারণ করবেন। জনগণের পক্ষ থেকে নির্ধারিত হবে। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে নাহিদ ইসলাম বলেছেন যে এখন থেকে আসলে আহ, নেতৃত্ব বা রাজনৈতিক দলগুলোর সামনে বা আমাদের দেশে যে দায়িত্বে যারা যাবেন বা সবকিছু মিলিয়ে তাদের ক্ষমতা, সেই যদি তারা ইলেকশনে যান, ইলেকশনে যাবে অবশ্যই, সেটা বোঝা যাচ্ছে। তো সেই জায়গা থেকে ক্ষমতার যে জায়গাটি, সেটি বাংলাদেশে যে ক্ষমতার যে জায়গাটি এখন থেকে হবে, ভারত এবং পাকিস্তান পন্থী কোনো অবস্থান এখানে থাকবে না, এটি হবে বাংলাদেশ পন্থী। এই দুটো ভাইবস কিন্তু বেশ আলোচিত হয়েছে। এবং আরেকটি বিষয় স্যার, আপনি দেখেছেন দলের আরেকজন কুশীলব উনি বলেছেন যে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠার কথা, যে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের সময় এসেছে এবং সে প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এই সংবিধান নয়, ৭২-এর সংবিধান নয়, নতুন সংবিধানের মাধ্যমে নতুন করে দেশকে সাজানো উচিত। তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন ডাইমেনশন থেকে বেশ কিছু কথা এসেছে দলের যারা মুখ্য দায়িত্ব যারা আজকে নিয়েছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনার কিছু বিষয় আছে পপুলিস্ট, যেমন নাইদার ইস্ট নর ওয়েস্ট, এরকম জিগির দিয়ে অনেকেই নানান রকম কথা বলবার চেষ্টা করেছেন। সেরকম ভাবে যে আমরা নাইদার প্রো পাকিস্তানি নর প্রো ইন্ডিয়ান, আমরা প্রো বাংলাদেশ, ওই চেতনা। আর এটা বলবো এক ধরনের সেন্ট্রিস্ট চেতনা। আর এখানে যে চিন্তাটি করা হচ্ছে, যে সমালোচনাও আছে, আপনার ৭১-এর মহান যুদ্ধের অবসান ঘটবার পরে আমরা দেখলাম যে ৭০-এর নির্বাচনে যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে যারা জীবিত ছিলেন এবং যারা স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের নিয়ে জোড়াতালি করে একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে, তখন যেহেতু কম্পিউটার এত, তথ্য প্রযুক্তি এত উন্নত হয়নি, সেই কারণে অনেকে ধরতেও পারেননি, কাট এন্ড পেস্ট একটা কনস্টিটিউশন তৈরি হলো। ধরা পড়বার সুযোগ নেই, কারণ ওই মুন্সিয়ানাটা ডক্টর কামাল হোসেন, আমিনুল ইসলাম এদের ছিল। তারা রিসার্চ মাইন্ডসেট তাদের আছে, সেই কারণে তারা প্যারাফ্রেস্টেজ করে নিয়েছেন। মানে আপনি ওই প্লেজারিজমের চার্জ যাই হোক আনতে পারবেন না। কিন্তু যে পরিমাণ সময় দেয়া দরকার ছিল, মেধা মনন খরচ করা দরকার ছিল, সেটা কিন্তু হয়নি। জোড়াতালির একটা সংবিধান তৈরি হয়েছে এবং তারপর যে কতবার কাটাছেঁড়া হয়েছে, তার মধ্য দিয়ে পঞ্চদশ সংসদে পর্যন্ত, মানে ওটার চারিত্র খোলনৈচি কিন্তু পাল্টে গেছে। সে কারণে আপনার যেটা আমরা লক্ষ্য করলাম, যে স্বাধীনতা যে সূর্য উদিত হলো, আপনার তার মধ্য দিয়ে এই মাশরেকে পাকিস্তান তকমা অবসান ঘটলো, বাংলাদেশ রাষ্ট্র অভ্যুত্থান। এবং ৭০-এর নির্বাচনে যে দুজন ব্যক্তি জয়লাভ করেছিলেন আওয়ামী লীগের বাইরে, একজন মানবেন্দ্র লারমা নন, মানে যিনি আপনার প্রটেস্ট করেছিলেন, আর আপনার রাজা ত্রিদীপ রায়, চাকমা রাজা, চাকমা সার্কেলের তিনি, এবং পিডিপির নুরুল্লাহ, যিনি ভাষা শহীদদের হত্যার দায় তার নির্দেশে কিন্তু গুলি বর্ষিত হয়েছিল সালাম বরকত তাদের উপর। এই ভদ্রলোক এরা চলে গেছে, দে অপ্টেড ফর পাকিস্তান। এবং মাগরেবে পাকিস্তানের মধ্যে যখন পাকিস্তান কনফাইন্ড হয়ে গেল, সেই রাষ্ট্রে, সেই সরকারে ভাইস প্রেসিডেন্ট হলেন নুরুল আমিন। আর ইভেনচুয়ালি কনসলিডেট করলেন জুলফিকার আলী ভুট্টো, এবং তিনি অভিহিত করা শুরু করলেন
সাবেক মাশরেকে পাকিস্তানকে মুসলিম বাংলা নাম। আর এখানে প্রতি বছর টিল দ্য ডেট আপনার পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন সাধারণ রাষ্ট্র হিসেবে যখন স্বীকৃতি দিল, তার পর্যন্ত প্রতি বছর পাকিস্তানের ন্যাশনাল বাজেটে 15 কোটি টাকা বরাদ্দ থাকতো আপনার ওদের এই মাশরেকে ফর্মার ইস্ট পাকিস্তানের জন্য, সোজা কথা। তো অনেকে অনেক বাঙালি অপটেড ফর পাকিস্তান, নুরুল আমিনের মতো, এবং তাদের দিয়ে কিভাবে আবার এই পুনঃএকত্রীকরণের কাজটি করা যায় সেই লক্ষ্যে একটা স্কিম কিন্তু চালু ছিল। এর ফলে ব্যাপারটি যেটা দাঁড়ালো, আপনার ওআইসির এই সম্মেলনে যোগদানের ওই বিষয়টা ফ্যাসিলিটেট করতে আলজেরিয়ার স্ট্রংম্যান হুয়ারি বোমেদিন তিনি ঢাকায় এসে হাজির হলেন এবং শেখ মুজিবুর রহমান তিনি আপনার যে কাজটি করলেন তার মানে শীর্ষ নেতৃবৃন্দ আপনার প্রয়াত তাজউদ্দিন আহমেদ এবং প্রয়াত নজরুলের পরামর্শ আমলে না নিয়ে ভারতের আপত্তি অগ্রাহ্য করে তিনি কিন্তু লাহোরে চলে গিয়েছিলেন। তার মধ্য দিয়ে যে স্বীকৃতি আদায়ের যে ঘটনাটি ঘটেছিল তার সূচনা, এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল কিন্তু আপনার যখন তাকে কারামুক্ত করা হলো, তার বন্ধু জুলফিকার আলী ভুট্টো তাকে মিশন দিয়ে পাঠালেন। সেটি হচ্ছে বাংলাদেশে মাটিতে আসার আগেই তিনি যাতে ইন্দিরা গান্ধীর সঙ্গে নেগোশিয়েট করে বাংলাদেশের এই মাটি থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের উদ্যোগ নেন এবং এই ব্যাপারে ইনসিস্ট করার ভালো হাতিয়ার হিসেবে ভুট্টো যেটি করেছিলেন, মার্কিনরা করেছিল, পৃথিবীর সবচাইতে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়াকে দিয়ে শর্ত সাপেক্ষে স্বীকৃতি প্রদান করেছিল বাংলাদেশকে। বলা হয়েছিল যে ইন্দোনেশিয়া বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিচ্ছে এবং সেটি কার্যকর হবে যখন বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যরা বিদায় নেবে, তারপরে ইফেক্টিভ হবে, নট বিফোর দ্যাট। তো এই বিষয়টা ইন্টারেস্টিং একটা সাগা। আর আপনার জন্মদিনের উপহার হিসেবে যখন ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে বার্তাটি দিলেন যে যেদিন আপনার জন্মদিন সেদিন থেকে ভারতীয় সৈন্যরা বাড়ি ফেরার প্রক্রিয়া শুরু করবে, তো এই সময়টায় আপনার যে ব্যবস্থাটি ভারতীয় মিত্রবাহিনী নিয়েছিল তারা কিন্তু সিভিল প্রশাসন সাজিয়ে নিয়ে এসেছিল এবং সেটি শেষ পর্যন্ত কার্যকর করা যায়নি আপনার ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর মতো সিভিল সার্ভেন্টের কারণে, মেজর জল্লের মতো সমরবিদদের কারণে। এবং স্বাধীনতা অব্যবহিত পরে আপনার খুলনার জেলা প্রশাসক নিযুক্ত হয়েছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী এবং তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে খন্দকার মুশতাকের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি পরবর্তীতে আপনার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়ার। এই যে সূত্রগুলো, এই যে পিকচার, এটা বিচ্ছিন্নভাবে দেখলে কিন্তু আপনি পুরো স্পেকট্রামটা বুঝতে সক্ষম হবেন না এবং স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকেই দুটি ধারা তৈরি হয়ে গিয়েছিল। খন্দকার মোশতাকের যে চিন্তাটা ছিল যে ঢিলের হলেও একটা কনফেডারেশন স্ট্যাটাসে রাখা যায় কিনা দুই পাকিস্তানকে, আর তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে চেষ্টাটা ছিল যে না, এটাকে ফয়েল করতে হবে। এবং খেয়াল করে দেখেন খন্দকার মোশতাক আপনার একমাত্র লোক যাকে শেখ মুজিবুর রহমান আপনি সম্বোধন করতেন, তার চেয়ে জ্যেষ্ঠ ছিলেন রাজনীতির দিক থেকে আওয়ামী লীগের রাজনীতি, বাকি সবাইকে তুই তুমি বলতেন। ধন্যবাদ। স্যার, যে বিষয়টি নিয়ে আমি একদম শেষের দিকে চলে এসেছি এবং জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আজকে যখন অনুষ্ঠানটি হচ্ছিল, রাজনৈতিক দলের আত্মপ্রকাশের এই অনুষ্ঠানটি যখন হচ্ছিল, যখন দেশের
মোটামুটি বেশ জনসাধারণের সমাগম সেখানে ঘটেছিল এবং অনেক কি গণমাধ্যমের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কেন এসেছেন বা এই বিষয়ে আপনাদের ভাবনা কি, বা এই রাজনৈতিক দলটি যে এসেছে তরুণ প্রজন্মের নেতৃত্বে এসেছে, যেটি একটি নতুন মোড়কে আসা। তো সেই জায়গা থেকে আপনারা এদের প্রতি সমর্থন জায়গা থেকে আপনাদের ভাবনাটা কি? তখন কিন্তু একটি কথা বারবারই এসছে, বিভিন্ন গণমাধ্যম ফুটেজে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মানুষ বলছে যে দেশের মানুষ চাচ্ছে যে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসা। যে আমরা যে ধারাতে বাংলাদেশের রাজনীতি একটি জায়গায় আবদ্ধিত ছিল এত বছর ধরে, বড় বড় রাজনৈতিক দুটো দলের মাঝে বা পরিবারতন্ত্রের মাঝে, সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। সেক্ষেত্রে যদি ছাত্ররা বা যারা আজকে দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে, ওনারা যদি তাদের জায়গা থেকে জনগণের স্বার্থকে সামনে রেখে জনগণের জন্য যদি কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমর্থন থাকবে। এরকম একটি মন্তব্য কিন্তু স্যার এসেছে, এবং এটির পাশে দিয়ে আমি খুব ছোট্ট করে, মানে এই দুটো বিষয় স্যার খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যে আজকের এই অংশগ্রহণটিকে কি আপনি জনতার অংশগ্রহণ দেখছেন, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান হিসেবে দেখছেন? এই দুটো বিষয়। দেখুন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ামে আমরা দেখেছি বিভিন্ন জেলা প্রশাসকের যে নোটিফিকেশন, মানে ৫টি ৬টি করে যানবাহন আপনার রিকুইজিশন এর আওতায় নেওয়া হয়েছে, এবং এই লজিস্টিক সাপোর্টটা সরকারের পক্ষ থেকে এই পার্টির সংগঠকরা পেয়েছেন। এই কারণে অনেকে এই সূত্র ধরে বলবার চেষ্টা করছেন যে এটা কিংস পার্টির তে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু আমি মনে করি কিংস পার্টি 111 এর সময় যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটি মূলত ছিল স্টেট উইদিন স্টেট অ্যাক্টরদের ইনভলভমেন্টে, সেনাদের ইনভলভমেন্টে। কিন্তু এখানে এটা কিন্তু আন্তর্জাতিক একটা বড় ক্যানভাসের খেলা। মার্কিন ডিপ স্টেট সরাসরি যুক্ত, তাদের যে আউটফিট আচ্ছা। আপনার এনডিআই, আইআরআই, তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। ম্যান, ম্যাটেরিয়াল, রিসোর্স ইনভেস্ট করেছেন, এবং এই যে আপনার ইনকুবুলেশনটা, সেটির ফল হচ্ছে এই সবার সম্মিলিত প্রয়াসের সফল বিপ্লব, এবং বিপ্লবের আপনার অফশুট হচ্ছে এই দলটি। সুতরাং এটাকে কিংস পার্টি বলতে হবে তারা। জি স্যার, একদম শেষের দিকে স্যার শেষ একটি প্রশ্নের কাছাকাছি এসেছি। আসলে জানার তো অনেকগুলো বিষয় থাকে, তো যেহেতু আজকে আর অনেক রাত হয়ে গেছে, আমাদের সময়েরও একটি বিষয়। স্যার, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে এই দলটিকে কি, যারা বড় রাজনৈতিক দলগুলো আছে বর্তমানে আমাদের দেশে, তারা কি এটি কি চ্যালেঞ্জ হিসেবে দেখছে? এটি কি তাদের জন্য কোনো শঙ্কার কোনো জায়গা তৈরি করতে পারে বলে আপনার কাছে মনে হয়? এবং পাশেতে আরেকটি শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকেই বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম লেখা ভাসছে, বিভিন্ন বিশ্লেষকরা বলছেন বিভিন্নভাবে, যে এটি কি বাংলাদেশ জামায়াত ইসলামীর বি টিম বা সি টিম হিসেবে কাজ করবে কিনা ভবিষ্যতে? আমি মনে করি না। এটা ইন ইটস ওন রাইট আপনার সেন্ট্রিস্ট একটা স্পেস নিয়ে সামনে অগ্রসর হবে। আপনার যদিও এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের বেবি, এই বিপ্লব, তারপরেও মার্কিন স্ট্যাবলিশমেন্টের, মার্কিন করদাতাদের টাকা খরচ হয়েছে এখানে, ইনভেস্টেড। ন্যাচারালি ইন ভেইন তারা সেটা করবেন না। বা এখানে যে ব্যাপারটি আমি বোঝার সুবিধার্থে বলছি, এই আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এর যে হবনবিং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিবর্গের যে প্রেজেন্স ইন দ্য ইন হাউস অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্যাশ প্যাটেল বলুন, কিংবা আপনার ভাইস প্রেসিডেন্টের সহধর্মিনী বলুন, কিংবা আপনার তুলসী গাভার্ডের কথা বলুন, আরো এরকম বেশ কিছু ব্যক্তি আছেন। এখানে ইসরায়েল লবি, ইন্ডিয়ান লবি হাতে হাত মিলিয়ে কাজ করছে। আর এর পাশাপাশি আপনার এই যে উদাহরণটা দিচ্ছিলাম, যে সবাই ধরে নিয়েছেন যে সবগুলো ডিম ভারতের
বাক্সে চলে গেছে। No, আপনার এই প্রশাসনই দায়িত্ব নেয়ার পর ঘোষণা দিয়েছেন তারা F-16, যেটি পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড, তাদের আধুনিকায়নে অর্থ বরাদ্দ করেছেন, যেটি ভারতীয়দের পছন্দ নাও হতে পারে। তো সেই জন্য যেহেতু দে ইনভেস্টেড, ওটার কন্টিনিউশন থাকবে বাংলাদেশে। দীর্ঘ 2 দশক 2.5 দশক ধরে এই বেবিটা তারা নার্চার করেছেন, গ্রুম করেছেন। সুতরাং হঠাৎ করে এতিম বানিয়ে রাস্তায় ছুড়ে দেবেন সেটা আমি মনে করি না। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই তথ্যবহুল আলোচনার জন্য। স্যার আপনার কথা আসলে আমি স্যার ব্যক্তিগতভাবে একদমই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যে কারণে স্যার আমি কিন্তু মাঝখানে কোথাও কোনো ইন্টারাপ্ট করিনি, সময় যাচ্ছিল বলেও আমি ইন্টারাপ্ট করিনি, কারণ আমার জানার অনেকগুলো বিষয় ছিল। যতগুলো প্রশ্ন আমি করতাম তার সবগুলোর উত্তর আমি একটি প্রশ্নের উত্তর থেকে আমি পেয়ে গেছি মোটামুটি। বাকি আমার যে 2-1টি ছিল আমি সেগুলোই কিছু অনেক আপনাকে স্যার করেছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যোগদানের জন্য, এবং একই সাথে আমরা ভবিষ্যতেও কোনো অনুষ্ঠানে স্যার আপনার আমন্ত্রণ নিমন্ত্রণ থাকবে, এবং আমরা আশা করি আপনি আমাদের সাথে স্যার যোগ দিবেন। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের পাবলিক টক এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।